শুভ সময়। প্রিয় দর্শক, সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেলের নিয়মিত স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান পিআরবি হসপিটালস টেলিপ্রেসক্রিপশনের আয়োজনে। আমরা আজকে কথা বলবো ইনফার্টিলিটি নিয়ে। আপনারা জানেন গত জুন মাস ছিল বিশ্বব্যাপী ইনফার্টিলিটি অ্যাওয়ারনেস মাস। ইনফার্টিলিটি বা বন্ধ্যাত্ব সচেতন করার মাস ছিল জুন মাস। আমরা এই বিষয়কে নিয়ে সাজিয়েছি আজকের অনুষ্ঠান। আমাদের সাথে আছেন প্রফেসর ডক্টর গুলশান আরা। তিনি সিনিয়র কনসালটেন্ট বিআরবি হসপিটালস, পাশাপাশি তিনি মহাসচিবের দায়িত্ব পালন করছেন পেডিয়াট্রিক অ্যান্ড অ্যাডোলেসেন্ট গাইনোকোলজিক্যাল সোসাইটি অফ বাংলাদেশ। প্রফেসর ডক্টর গুলশান আরা, আপনাকে স্বাগত আমাদের স্টুডিওতে। আপনাকে অনেক ধন্যবাদ এবং চ্যানেলে যারা এই প্রোগ্রামটি দেখছেন তাদের সবাইকে ধন্যবাদ, অভিনন্দন এবং সবাইকে এই প্রোগ্রামটি দেখার জন্য শুভেচ্ছা জানাচ্ছি। ম্যাডাম, আমি আপনার কাছে প্রথমে যে বিষয়টা জানতে চাই যে ইনফার্টিলিটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে দিনে দিনে বেড়ে চলেছে, বন্ধ্যাত্বের হার। আপনারা কিন্তু গত জুন মাসে কিন্তু বিশ্বব্যাপী কিন্তু আপনার দেশেও আপনারা পালন করেছেন ইনফার্টিলিটি অ্যাওয়ারনেস মান্থ। আসলে এই অ্যাওয়ারনেস মান্থ পালন করার উদ্দেশ্যটা কী ছিল বা প্রতিপাদ্য বিষয় কী ছিল? এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়টি যে এবার 2026-এর জুন মাসে যে মান্থ উদযাপন করা হয়েছে তার যেটা থিম ছিল সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, মানে মোর দ্যানের মধ্যে মানে আরও বেশি। এই বিষয়টির মধ্যে যেটি উঠে এসেছে যে ইনফার্টিলিটি শুধু ডায়াগনোসিস ট্রিটমেন্ট এটাই শুধু না, এখানে আরও অনেক দূর যেতে হয়। যেরকম এখানে পাবলিক অ্যাওয়ারনেস তো আছেই, তার সাথে পাবলিককে শিক্ষা দান করা, মানে শেখানো যে এই বন্ধ্যাত্ব রোগের বিভিন্ন দিক নিয়ে তাদেরকে শেখানো হচ্ছে একটা বড় মানে উদ্দেশ্য ছিল। তো এই জন্যই এবার ছিল হচ্ছে মোর দেন, এই কথাটি বলা, আরো বেশি আমরা জানতে হবে, বুঝতে হবে, শিখতে হবে। এইটা নিয়েই এবারের হচ্ছে মাসটা উদযাপিত হয়েছে এবং এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যে দেখেন এখানে মানে জনগণ যারা ইনফার্টিলিটিতে ভুগছেন এটার হার দেখেন প্রতি 6 জনেই একজন। এটা কিন্তু অনেক বেশি, সংখ্যায় অনেক বেশি এবং এটা বেড়ে চলেছে। শুধু যে এটা মহিলাদের নারীর যে কারণগুলো সেটাই যে শুধু বাড়ছে তা কিন্তু না, সমানভাবে বেড়ে চলেছে কিন্তু পুরুষদের ইনফার্টিলিটির বিষয়গুলো, বন্ধ্যাত্বের বিষয়গুলো। তো এ নিয়ে কিন্তু অনেক কুসংস্কারও আছে। এই মোর দ্যানের মধ্যে আরেকটা কিন্তু বিষয় ছিল যে এই যে ভ্রান্ত ধারণাগুলো আছে এই ধারণাগুলোকেও দূর করা। সেই জন্য যদি জনসাধারণ এ বিষয়ে মানে শিক্ষিত না হয়, মানে এ বিষয়ে যদি জানতে না পারেন তাহলে কিন্তু এই ভ্রান্ত ধারণার মধ্যেই থেকে যান। এই ভ্রান্ত ধারণাগুলো নিয়ে ওনারা যখন দিন অতিবাহিত করেন তখন দেখা যায় আমাদের দেশে দেখেন বিশেষ করে, এবং শুধু আমাদের দেশে না বিশ্বব্যাপী, মেয়েদের উপরে বেশি হচ্ছে দায়টা চাপানো হয় যে তার এটা হচ্ছে না, তার ওটা হচ্ছে না, তার মাসিকের প্রয়োজন। মেয়ে এবং ছেলে, স্বামী এবং স্ত্রী দুজনে তো সমানভাবে, হ্যাঁ, 30 থেকে 40% মেয়েরা এবং 30 থেকে 40% ছেলেরা, এবং বাকি কিন্তু উভয়ই দেখা যায় উভয়েরই হচ্ছে সমস্যা আছে। তো এই ভ্রান্ত ধারণাগুলো দূর করাও একটা বড় উদ্দেশ্য ছিল এবারের এই থিমটার মধ্যে। সেজন্যই কিন্তু মোর দ্যান হচ্ছে থিমটাকে নিয়ে আসা হয়েছে। তার মানে এটা মানে প্রচার প্রচারণা বা আপনারা যেটা বলছেন যে একটা এডুকেশন, হেলথ এডুকেশন যেটা আমরা বলি, এই কাউন্সিলিংয়ের মাধ্যমে কিন্তু এটা বিভিন্ন অ্যাঙ্গেল আছে, সোশ্যাল মিডিয়া, আমরা প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে কিন্তু প্রচারণার মাধ্যমে কিন্তু এই ভ্রান্ত ধারণাগুলো দূর করার জন্য। আমরা যদি একটু পিছনে আসি যে আসলে আপনি বলছেন যে প্রতি 10 জনে 6 জন, 6 জনে একজন বলেছেন একজন ইনফার্টিলিটিতে ভুগছে। এই যে এত সংখ্যা বেশি, এই বেশি হওয়ার পিছনে কারণটা কি? এটা নানাবিধ হচ্ছে কারণ আছে। যে মেয়েদের ইনফার্টিলিটি যেরকম প্রজনন স্বাস্থ্যের যে ব্যাপারগুলো আছে সেটার সাথে রিলেটেড, যেরকম ধরেন এখানে ফ্যালোপিয়ান টিউব নামে টিউবাল ফ্যাক্টর আছে, তারপরে ওভুলেশন হয়, ওভারিতে ওভুলেশন হওয়া না হওয়া এই ফ্যাক্টরগুলো আছে। তারপরে এখানে আরও আছে যে এটা এন্ডোমেট্রিয়ামে, এটা মানে এটা যখন এন্ডোমেট্রিয়ামেই বসে, এন্ডোমেট্রিয়ামেই বাচ্চাটা হচ্ছে গ্রো করে, এই এন্ডোমেট্রিয়াল ফ্যাক্টরটা আছে। ইউটেরাস নিজে মানে জরায়ু নিজে হচ্ছে একটা ফ্যাক্টর। তারপরে সার্ভিক্সের
যে কারণগুলো আছে সেগুলো আছে, ভেজাইনাল কন্ডিশন সে কারণগুলো আছে। তো এখানে দেখা যাচ্ছে যে মেয়েরা বিভিন্নভাবে কিন্তু এখানে অ্যাফেক্টেড হচ্ছে, যে যেরকম ডিম্বাশয় থেকে ডিম নিঃসৃত হচ্ছে না। এর কারণগুলোর মধ্যে এখন অনেক কারণের মধ্যে এখন অনেক বেশি যেটা আলোচিত হচ্ছে সেটা হচ্ছে PMOS, মানে পলি এন্ডোক্রাইন মেটাবলিক ওভারিয়ান সিনড্রোম। এটা PCOS বলেছিল, এটার কিন্তু নামটা চেঞ্জ হয়েছে, এরকম আছে। তার মানে পিসিওস আর আপনি যেটা পিএমওস হয়েছে বললেন এটা একই জিনিস, নামটা চেঞ্জ হয়েছে। নামটা চেঞ্জ হয়েছে এবং এটা হচ্ছে মানে খুবই যুক্তিযুক্তভাবে এই পরিবর্তনটা হয়েছে। আমাদের দেশে কিন্তু PCOS বলে অনেকেই হচ্ছে এটা জানেন, হ্যাঁ, এবং আমাদের মেয়েরাও কিন্তু এসেই আমাদেরকে বলে আমার PCOS আছে, হ্যাঁ, এরকম, যে সেজন্য তারাও এখন জানবে। এবার PMOS এটাই হচ্ছে এক্স্যাক্ট আসলে নামটা, এবং এর মধ্যে আগের নামে যতগুলো ভ্রান্ত ধারণা ছিল সেগুলোও দূর হবে। আর ধরেন টিউবাল ফ্যাক্টর, যেটা হ্যাঁ, টিউবের ফ্যাক্টরের মধ্যে প্রজনন সিস্টেমে যখন হচ্ছে কোনো রকম ইনফেকশন হয়, সেই ইনফেকশনের জন্য কিন্তু এই টিউবটা এফেক্টেড হতে পারে। যে কোনো রকমের সার্জারি, যদি পেটের কোনো সার্জারি হয়, তলপেটের যদি সার্জারি হয়, সেই ক্ষেত্রে টিউবগুলো হচ্ছে এফেক্টেড হতে পারে। তারপরে ইউটেরাসে হচ্ছে অসুস্থতা, ইউটেরাসের অসুস্থতার এখন দেখেন এন্ডোমেট্রিওসিস নামে যে রোগটা এসেছে, এটা কিন্তু এখনও হচ্ছে রিসার্চ হচ্ছে যে এই রোগটা কেন হয়েছে, কেন হচ্ছে, এবং এন্ডোমেট্রিওসিস একটা বড় কারণ এখন হচ্ছে ইনফার্টিলিটির। আগে কিন্তু আমরা যখন পড়াশোনা করতাম তখন এত এন্ডোমেট্রিওসিস ছিল না, এন্ডোমেট্রিওসিসই কিন্তু ছিল না, শুধু যে ডায়াগনোসিস হচ্ছিল না তা না, কিন্তু এন্ডোমেট্রিওসিসে এত ছিল না। এখন কেন এটা হচ্ছে, এটার কিন্তু অনেক রিসার্চ হচ্ছে। রিসার্চের মধ্যে একটা যেটা বের হয়ে আসছে যে সেটা হচ্ছে যেটা ইনফ্লামেটরি কন্ডিশন। এখন এই ইনফ্লামেশন যেটা, সেটা তো অনেকভাবে হতে পারে, কারণ ইউটেরাস তো বসে আছে হচ্ছে পেটের মধ্যে, পেটের চারপাশে কিন্তু অনেক কিছু আছে, যেরকম খাদ্যনালী আছে, তারপরে এদিক দিয়ে মানে ইউরেটার আছে, ইউরিনারি ব্লাডার আছে, ইউরেথ্রা আছে, কোন পথ দিয়ে যে তার কিভাবে যে কোনোভাবে কিন্তু ইনফেকশন হতে পারে। তারপরে সার্জারি এখন প্রয়োজন হয়, সে সার্জারিতেও মানে মেয়েদের যে সার্জারিগুলো আছে, ওভারিয়ান সিস্ট হলে সার্জারি প্রয়োজন হয়। তারপরে এখানে সিজারিয়ান সেকশানে হচ্ছে, সিজারিয়ান সেকশনের কনসিকুয়েন্স যেগুলো, সেগুলোর জন্য কিন্তু ইনফার্টিলিটি হয়, এবং সিজারিয়ান সেকশন রেট তো বেড়েই যাচ্ছে। তারপরে ইনফেকশন যদি তারা মানে একদম অ্যাডোলেসেন্ট থেকে যদি এখানে সজাগ না হয়, সচেতন যদি না হয়, তাহলে কিন্তু ইনফেকশন তার হতে পারে। তার মানে এই ইনফরমেশনটা প্রিভেন্ট করতে হলে তাকে অ্যাডোলেসেন্ট স্টেজ থেকে, কিশোরী বয়স থেকে তাকে কিন্তু সচেতন থাকতে হবে তার স্বাস্থ্য নিয়ে, বা বিশেষ করে প্রজননতন্ত্রের স্বাস্থ্য নিয়ে, এবং প্রতিরোধের যে সমস্ত বিষয় আছে, ব্যবস্থাগুলো আছে, সে বিষয়ে কিন্তু তাকে সজাগ হতে হবে। এটাগুলো তো আপনার ফিমেল ইনফার্টিলিটির কারণ। আর যেটা আমরা আপনি বললেন যে 40% আর 20% দুজনে সমান মেল ইনফার্টিলিটির কজগুলো। মেল ইনফার্টিলিটিও যখন বেড়ে যাচ্ছে, যেহেতু এইখানে যেরকম স্মোকিং একটা কিন্তু ফ্যাক্টর বেড়ে যাওয়ার জন্য, তারপরে হচ্ছে যে মানে রিক্রিয়েশন ড্রাগ অ্যাবিউজমেন্টে যেটা, সেটাও আছে, যে আমাদের দেশেও আছে, বিভিন্ন বিশ্বব্যাপী এটা আছে। তারপরে ওবেসিটি আছে, বিভিন্ন ধরনের ডায়াবেটিস আছে, তারপরে হচ্ছে বিভিন্ন স্ট্রেসফুল সিচুয়েশান। এই যে স্ট্রেসফুল সিচুয়েশান, এই স্ট্রেসফুল সিচুয়েশানেও কিন্তু দেখা যায় যে অনেক এখন মানুষের স্ট্রেস, সেটা মেল ফিমেল বেশি, এবং মেলদের তো আরও বেশি স্ট্রেসফুল সিচুয়েশানে থাকতে হয়, এই সমস্ত কারণে। এবং এখানেও ইনফেকশন আছে, প্রজনন গ্রন্থিগুলোর ইনফেকশন আছে, সেখানেও হচ্ছে ইনফার্টিলিটি মেলেরও এটা মানে বেড়ে চলেছে সমান তালেই। তো এখানে একটি সমাজে একটা ধারণা, আপনি শুরুতে বলছিলেন যে আসলে দায়ী করা হয় মেয়েদেরকে, কিন্তু সমানভাবে দায়ী কিন্তু দুজন। তো এটা তো আসলে যে জিনিসটা দরকার, যে অনেক সময় দেখা যায় আপনারা যখন এই ইনফার্টিলিটি চিকিৎসা নিতে হলে দম্পতিকে একসাথে আসতে হয়, বা হাজব্যান্ডের কিছু পরীক্ষা নিতে হয়। অনেক সময় আমাদের দেশের সোশ্যাল কনটেক্সটে দেখা যায় যে ছেলেরা পরীক্ষা করাতে চায় না, বা ছেলেরা আসলে সময়টা দিতে চায় না। এই বিষয়টা এটা কিন্তু আমাদের দেশে অনেক বেশি, যে মেয়েদের উপরে চাপ থাকে, এবং ছেলেরা তারা বলে যে না আমরা ভালো আছি।
এবং সে মনে করে যে শারীরিকভাবে সে যেহেতু সক্ষম আছে, শারীরিকভাবে সুস্থ আছে, তাহলে মনে হয় তার কোনো এখানে অসুবিধা নেই। কিন্তু জিনিসটা তো তা নয়। হ্যাঁ, এটা তো আসলে তাকে পরীক্ষা করতে হবে এবং দেখতে হবে যে তার শুক্রাণুগুলা সিমেনে কি পরিমাণ আছে, সেখানে কোনো অসুস্থতা আছে কিনা, অ্যাবনর্মালিটি আছে কিনা, কাউন্টগুলোই কত। এখন তো ধরেন এখন এগুলোর অনেক রকম হচ্ছে ইনভেস্টিগেশন করে পরীক্ষা করে এগুলোকে দেখা হয়। তো আমাদের দেশে যেহেতু মানে এই মেয়েদের উপরে মনে করা হয় যে তাদের জন্য দায়ী, এই জন্য আসতে চায় না। এবং পরিবার থেকে ধরেন খুব তুচ্ছ তাচ্ছিল্যভাবে বলে যে বন্ধাত্ম তো তোমার, তুমি হচ্ছে চিকিৎসা করো, সেজন্য আসতে চায় না এখানে। কিন্তু এগুলোর জন্যই কিন্তু এই মাস পালন করা হয়, সপ্তাহ পালন করা হয়, ডে পালন করা হয়, যে অ্যাওয়ারনেস ক্রিয়েট করবে, ভ্রান্ত ধারণা দূর করবে এরকম। তো তারা যখন জানতে পারবে, হ্যাঁ, যে এটা এরকম আসলে নারীও যেরকম এফেক্টে মানে কারণ থাকতে পারে, পুরুষেরও সেই রকম কারণ থাকতে পারে, তখন এই সচেতনতা যখন বাড়বে তখন কিন্তু তারা এটা বেশি আসবে। হ্যাঁ, এবং দুইজনেরই একসঙ্গে আসা উচিত এবং দুইজনেরই পরীক্ষা নিরীক্ষা করে দুইজনের স্বাস্থ্যগত অবস্থা কীরকম থাকে। এবং দেখেন এখন অনেক আছে যে দেখা যায় যে মানে মেয়েটা চিকিৎসা নিচ্ছে কিন্তু তার মানে হাজব্যান্ড আসেই নাই এটা পরীক্ষা করতে এবং দেখাই যায় নাই কীরকম। এবং এটা সেই একদিন দুই দিন না, অনেক আছে আমরা চিকিৎসা করতে যে দেখি যে সে 5 বছর হয়তো সে আসতেছে না এবং মেয়েরা বলে আমাকে একটু চিকিৎসা দেন, হ্যাঁ, ওনার আসতে হবে না। মানে সে ওইভাবে কনভিন্সড হয়, পরিবার থেকে ওইভাবে তাকে বলা হয় যেহেতু, সেই জন্য সে কিন্তু মনে করে যে তার হাজব্যান্ডকে আসতে হবে না। ম্যাডাম, এই চিকিৎসার শুরুতে আপনি বলছেন যে কাউন্সেলিং, তাদের সাথে কথা বলা তো খুব জরুরি। তারপরে আপনি ইনভেস্টিগেশনের কথা বলছেন যে অনেকগুলো ইনভেস্টিগেশন ছেলেদের ক্ষেত্রে মেয়েদের। আসলে আমরা কি কি ইনভেস্টিগেশনগুলো করে তাদের ইনফার্টিলিটির কারণগুলো আমরা নির্ণয় করি? কারণ অনুযায়ী হচ্ছে ইনফার্টিলিটির মানে পরীক্ষাগুলো করা হয়। সাধারণভাবে দেখেন যে নিউট্রিশন কীরকম আছে, তার হিমোগ্লোবিনটা কতটুকু আছে, কেমন আছে, তার সাথে আরও কোনো প্রবলেম আছে কিনা, এটা একটা। ডায়াবেটিস কিন্তু ইনফার্টিলিটির একটা সমস্যা। তাহলে তার ডায়াবেটিস মানে ডায়াগনোসিস করার জন্য, হ্যাঁ, ব্লাড সুগারগুলা, ফাস্টিং ব্লাড সুগার আছে, তারপর পোস্টপ্রান্ডিয়াল আছে, যে ওজিটিটি আছে, এটা করেও তাকে দেখতে হয়। ইউরিনারি ইনফেকশন আছে কিনা সেটা করেও দেখতে হয়, তার কোনো ইনফেক্টিভ ফোকাই আছে কিনা সেটাও দেখতে হয়, প্রেগন্যান্সি হলে তার সমস্যা হবে কিনা সে বিষয়গুলোও দেখতে হয়। তারপরে ব্লাড গ্রুপিং যেটা সেটাও হচ্ছে করতে হয়। তারপরে আবার অনেকগুলো টিকার ব্যাপার থাকে, সে টিকাগুলো সে নিয়েছে কিনা, যেরকম হেপাটাইটিস বি ভাইরাসের এটা নেওয়া হয়, HIV ইনফেকশন আছে কিনা সেটা। তারপরে আবার সিফিলিস আছে, গনোরিয়া আছে, এগুলোও হচ্ছে মানে ডায়াগনোসিস করার জন্য তার পরীক্ষা করা হয়। তারপরে হচ্ছে যে ওভুলেশন হচ্ছে কিনা সেটা দেখার জন্য, যেহেতু ওভুলেশনটা একটা হরমোনের উপর ডিপেন্ডেন্ট একটি মানে বিষয়, এই জন্য সে হরমোনগুলো মানে প্রজননের জন্য যে সমস্ত হরমোনগুলো প্রয়োজন সেই হরমোনগুলোর ট্রিটমেন্ট মানে পরীক্ষাগুলো করা হয়। ছেলেদের জন্য কিন্তু তাদের শারীরিক অবস্থা কীরকম আছে সেটার সাথেও যেটা আছে তারও হরমোন পরীক্ষা করতে হয়। তার সাথে হচ্ছে তার সিমেন অ্যানালাইসিসটা WHO গাইড আছে এবং সেই গাইড অনুযায়ী কিন্তু প্রথমেই একটা পরীক্ষা করে দেখা হয় যে তার পরীক্ষাটা কেমন আছে। তারপরে আবার যখন অন্য রকম সমস্যা আছে তখন কিন্তু ধরেন আলট্রাসোনোগ্রাফি আছে, MRI আছে, সেগুলো মেয়েদেরও অনেক সময় প্রয়োজন হয়, ছেলেদেরও অনেক সময় প্রয়োজন হয়। সেই পরীক্ষাগুলো করে কিন্তু আসলে অ্যাসেসমেন্ট করতে হয় যে তারা কীরকম আছে। এবং এই যে পরীক্ষাগুলো এটা যে শুধু ডায়াগনোসিসের জন্য তা কিন্তু না, এটা ট্রিটমেন্টের সময়ও লাগে, এটা মনিটরিংয়ের সময়ও লাগে যে কিভাবে এটা আমরা প্রসিড করব কিভাবে, মানে একটা মানুষের দেখেন ওভুলেশন হচ্ছে কিনা এটা দেখার জন্য পরীক্ষার প্রয়োজন হয়। তারপরে আবার যখন মানে বাচ্চা নেওয়ার জন্য তার চিকিৎসা দেওয়া হয় তখন কিন্তু মনিটরিংয়ের প্রয়োজন আছে, তখনও কিন্তু পরীক্ষা করা হয়, এটা গাইডলাইন করা হয়। তবে এটা কিন্তু মানে একটা যুগান্তকারী বৈশ্বিক পরিবর্তন এটা, এবং এটা পজিটিভ পরিবর্তন যে এই ইনভেস্টিগেশনগুলো নির্ভুলভাবে করার মতো প্রযুক্তি কিন্তু এখন হাতে আছে, যে প্রযুক্তির সাহায্যে নির্ভুলভাবে ডায়াগনোসিস করা যায়, ট্রিটমেন্ট দেওয়া যায়, মনিটরিং করা যায় এবং ভালো একটা ফলাফল পাওয়া যায়। ম্যাডাম, আরেকটা বিষয় হলো যে অনেক সময় দেখা যায় যে আপনি বলছিলেন যে সিজারিয়ানের পরেও অনেক সময় ইনফ্লামেশন থেকে বন্ধ্যাত্ব হতে পারে, তাহলে
একটা হলো ইনফার্টিলিটি, যে প্রথম থেকে সে পাচ্ছে না, বা একজন দম্পতি তারা থাকছেন 1 বছর পর্যন্ত একসাথে থাকলেন কিন্তু পেলেন না, এটা একটা। সেকেন্ডারি ইনফার্টিলিটি, যখন দেখা যায় যে সে তো প্রথম বেবি পেয়েছে, তাহলে তার হরমোন ঠিক আছে, তার সিমেন্ট ঠিক আছে, সব ঠিক আছে, এরপর থেকে তার বেবি হচ্ছে না। এই সেকেন্ডারি ইনফার্টিলিটি আসলে সেকেন্ডারিটা ওই যে এটা আসলে সেকেন্ডারি ইনফার্টিলিটির কিন্তু একটা কারণ এগুলো, যে অপারেশন, যে কোনো ধরনের অপারেশনেই এটা হতে পারে। এটা সিজারিয়ান অপারেশনের পরেও হতে পারে, কারণ সিজারিয়ান হচ্ছে জরায়ুর একটা অপারেশন। তারপরে এটা পেলভিসে আছে, পেলভিসের সাথে ওইখানে ওভারি রয়েছে, ওইখানে হচ্ছে ফ্যালোপিয়ান টিউব রয়েছে, তারপরে ওইখানে খাদ্যনালী আছে, তারপরে ওইখানে আরেকটা বিষয় থাকে, খাদ্যনালীর সঙ্গে একটা অ্যাপেন্ডিক্স থাকে, ওইখানে যদি ইনফ্লামেশন হয়, এরকম বিভিন্নভাবে হচ্ছে দেখা যাচ্ছে মানে সেকেন্ডারি কারণে যদি হয়, সেকেন্ডারি কারণের জন্য যদি হয় তাহলে সেটা সেকেন্ডারি। বাট এখন তো ট্রিটমেন্ট অপশন, আমি আপনার কাছে যেটা বলতে চাই যে আসলে আমরা আগে দেখতাম আমাদের এই ইনফার্টিলিটি চিকিৎসার জন্য সবাই দেশের বাইরে চলে যেতেন, আমাদের অনেক অর্থ বিদেশে বৈদেশিক মুদ্রা বাইরে চলে যেত, এবং কিন্তু এই যে চিকিৎসাটা দেশেই সম্ভব, এবং দেশে কিন্তু আপনার অত্যাধুনিক প্রযুক্তি আছে এবং সফলতার সাথে আপনারা করছেন, কিন্তু বিদেশে যাওয়ার কোনো প্রয়োজন নেই। তো এই যে আধুনিক চিকিৎসা পদ্ধতিগুলো, এটা আপনারা দেশে ইমপ্লিমেন্ট করেছেন কিনা? হ্যাঁ, এটা আমাদের দেশে এখন ইনফার্টিলিটির যে চিকিৎসা আছে, এটা কিন্তু আমাদের দেশেই মানে সুলভে, নিরাপদে এবং কমপ্লিট চিকিৎসা পাওয়া কিন্তু সম্ভব। এর জন্য প্রয়োজন আসলে মানে অ্যাওয়ারনেস যেরকম প্রয়োজন, সেরকম আস্থারও প্রয়োজন, আমাদের প্রতি বিশ্বাস স্থাপন তাদের এটাও হচ্ছে প্রয়োজন আছে। তো আমাদের দেশে যে চিকিৎসা পদ্ধতিগুলো বের হয়েছে, যেরকম ধরেন এখানে এখন কিন্তু আমাদের যে সাবজেক্ট এটা মানে ইনফার্টিলিটির যে সাবজেক্টটা, এটা কিন্তু সাবস্পেশালিটি হিসাবে আমাদের দেশে এসেছে। এটা মানে গাইনোকোলজির আরেকটা সাবস্পেশালিটি হচ্ছে ইনফার্টিলিটি, এবং এখান থেকে প্রতি বছর কিন্তু ইনফার্টিলিটিতে বিশেষজ্ঞ ডাক্তার তৈরি হচ্ছে, এবং তারা তাদের নিজ নিজ জায়গা থেকে কিন্তু কাজ করে যাচ্ছে। এটা একটা বড় বিষয় যে না, আমরা একটা স্পেশালিস্ট পাচ্ছি যে এই ইনফার্টিলিটির ট্রিটমেন্ট দেওয়ার জন্য। তারপরে যেরকম যে প্রযুক্তি থাকা প্রয়োজন, ফ্যাসিলিটিস থাকা প্রয়োজন, সেটাও কিন্তু আগের চাইতে আমাদের দেশে এখন অনেক বেড়েছে। অনেক ইনফার্টিলিটি সেন্টার হয়েছে, সেখানে মানে প্রাইমারি ইনফার্টিলিটি, সেকেন্ডারি ইনফার্টিলিটি শুরু হচ্ছে, ইনফার্টিলিটির চিকিৎসা হচ্ছে। তারপরে সেখানে আরও যেটা মানে প্রয়োজন হয় যাদের মানে অ্যাসিস্ট্যান্ট রিপ্রোডাক্টিভ টেকনোলজি, যেটা যেরকম টেস্ট টিউব বেবি, আইভিএফ, এগুলোর কিন্তু ফ্যাসিলিটিস আমাদের দেশে এখন অনেক বেড়েছে, এবং যে এটা সুলভ মূল্যেই কিন্তু বেড়েছে, যেহেতু প্রযুক্তি এদেশেও অনেক নিয়ে আসা হয়েছে, সেজন্য এগুলো সেন্টারগুলোও বেড়েছে। সেজন্য কিন্তু আমাদের দেশে এখন মানে যথেষ্ট পরিমাণে হয়েছে। এটা শুধু ঢাকাতে না, ঢাকার বাইরেও কিন্তু আছে এই মানে আইভিএফ সেন্টারগুলো, ইনফার্টিলিটি সেন্টারগুলো। এখানে ধরেন ইয়েতে চট্টগ্রামে আছে, কুমিল্লাতে আছে, তারপরে হচ্ছে সিলেটে আছে, তারপরে খুলনাতে আছে, এরকম আরও বিভিন্ন জায়গাতে কিন্তু এটা তৈরি হচ্ছে এই চিকিৎসা দেওয়ার জন্য। অ্যাডভান্টেজও আছে, যেমন একটি মানুষ, একটা দম্পতি যখন বাইরে যায়, তাদের খরচের ব্যাপার থাকে, এবং তারা কিন্তু ওখানে কতদিন থাকবে, এবং এটা কিন্তু আপনারাই বলে থাকেন যে এটা লম্বা প্রসিডিউর, ধৈর্য সহকারে অপেক্ষা করতে হবে, কিন্তু অনেক সময় দেখা যায় তারা বাইরে চিকিৎসা শুরু করেছে, পরে কন্টিনিউ করতে পারে নাই, এবং ভাষাগত সমস্যাও থাকে। তো সব মিলিয়ে এখানে নিজের বাসায় থেকে যদি নিজের বাসার পাশে ইনফার্টিলিটি সে চিকিৎসা করে, এবং সে কিন্তু যখন ইচ্ছা যেতে পারে, সমস্যা হলে তাকে অ্যাড্রেস করতে পারে, এটা তো আমাদের দেশে। এবং এখন তো যে প্রযুক্তির যে জগৎ, আপনি যেটাই বলেন যে ইন্টারনেট বা নেট, সোশ্যাল মিডিয়া, বা ইনফার্টিলিটি চিকিৎসা আমেরিকা যেটা হয়, বা ইংল্যান্ডে যেটা হয়, বা ইন্ডিয়াতে যেটা হয়, সেই চিকিৎসা কিন্তু আমরা কিন্তু ইচ্ছা করেই দেখতে পারি, এবং ওইটা আমাদের দেশে আছে কিনা সেটা কিন্তু আমরা এখন মিলে নিতে সুযোগ কিন্তু আমাদের মেলায় আছে, নিতে পারে। তারপরে আমরা ওগুলো আমাদের দেশে যে সেন্টারগুলো হয়েছে, তারা কিন্তু এগুলোকে ব্যয়বহুল হলেও সেভাবেই কিন্তু সেখানে ফ্যাসিলিটিগুলো বাড়িয়ে দিয়েছে, ইমপ্লিমেন্ট করেছে এটার জন্য। সেজন্য আমরা মানে আমাদের দেশের চিকিৎসা কিন্তু এটাকে নির্ভরযোগ্য তাদের জন্য, এবং নিতে পারে। তারপরেও দেখেন এই চিকিৎসাতে আরও অনেক কিছু ব্যাপার আছে। এটা যেরকম এখানে আস্থা থাকতে হয়, বিশ্বাস থাকতে হয়, প্রতারণা, এই চিকিৎসাতে কিন্তু অনেক প্রতারণার শিকার হয়, কিন্তু আমাদের দেশে ওই রকম প্রতারণার শিকার সে হবে না,
কারণ আমরা হচ্ছে যারা এখানে আমরা মুসলিম হই আর হিন্দু হই, যারাই এই ইনফার্টিলিটি ট্রিটমেন্ট দিচ্ছে, তারা কিন্তু আমাদের দেশের সামাজিক অবস্থা, সোশ্যাল অবস্থা, আমাদের ধর্ম, এটা কিন্তু জেনেই তারা দিচ্ছে। এবং আমাদের দেশের লও কিন্তু মানে খুব ফেভারে যে আমরা হচ্ছে এটার কোনো রকম প্রতারণার দিকে হচ্ছে যাওয়ার প্রয়োজন নাই, যেতে হবেও না এবং যাবেও না, এবং আইনগত বাধাও আছে এরকম। তো এরকম এইখানে আসলেও আমাদের দেশে যারা আছেন ইনফার্টিলিটিতে ভুগছেন, আমি বলবো তাদের জন্য এটা কিন্তু খুবই আস্থার জায়গা, যে সবাই চায় যেটা সবচেয়ে বড় যেটা যে যখন আইভিএফ করে যে তার হাজব্যান্ড ওয়াইফের মানে শুক্রাণু ডিম্বাণু দিয়েই যাতে হয়। হ্যাঁ, আমরা কিন্তু আমাদের দেশের যত সেন্টার আছে সবাই কিন্তু এটাই করে, কারণ আমাদের দেশে কিন্তু ডোনারে কিন্তু ল নাই, হ্যাঁ, যে ওটা এই দেশে করবে। অতএব আমরা কিন্তু না হলে বলে দিব যে না আপনার এটা হবে না, হ্যাঁ, কিন্তু প্রতারণার কারোর সাথে করা তার মানে হয় আপনি না। যেটা বলছেন আমাদের যেটা মেইন সমস্যা যে তার হাজবেন্ডের আপনার শুক্রাণুটা দেওয়া হচ্ছে কিনা, মানে এটা নিশ্চিত যে হওয়ার বিষয়টা, আমাদের দেশের যে আইন আছে সেই আইনে কিন্তু অন্য দেওয়ার সুযোগ নেই, এবং আপনাকে ছেড়েই দিতে হবে। এবং আপনি যদি তাদের সমস্যা হয় আপনি খোলামেলা, এটা আসলে কাউন্সিলিং এর ব্যাপার। এখানে কিন্তু একটা বিষয় ম্যাডাম চলে আসে যে মানসিক স্বাস্থ্য, যে ইনফার্টিলিটির সাথে মানসিক স্বাস্থ্যের একটা কিন্তু রিলেশন আছে। তো এইটা যদি একটু বলতে দাও। খুবই বড় রিলেশন আছে এটা, একদম প্রথম থেকে শুরু করে যে যখন বাচ্চা হয় না, সামাজিকভাবে তাকে সে কিন্তু মানসিকভাবে খুবই মানে এখানে ডিপ্রেশন বলেন সেটার কিন্তু বেশি থাকে, এবং পরিবার থেকেও কিন্তু থাকে। আমাদের দেশে এই যে বন্ধ্যা নারীর যেটা, এটাতে কিন্তু মানে এটাকে একটা বুলিং ছিল, এবং অবজ্ঞা করা হতো পরিবার থেকে, এটা হচ্ছে সে পায়, তখন কিন্তু মানসিকভাবে সে অ্যাফেক্টেড হয়। আবার চিকিৎসা যখন নিতে আসে, তখন কম্পারেটিভলি এই যে ইনভেস্টিগেশন হচ্ছে, ট্রিটমেন্ট হচ্ছে, যদিও হচ্ছে ইনফার্টিলিটি মেডিসিনগুলো এই মেডিসিনগুলো যত সহজলভ্য করার জন্য চেষ্টা করা হচ্ছে, প্রোডাকশানে এটা অ্যাভেলেবিলিটি করা হচ্ছে, তারপরেও যখন এটা করতে যায় তখন তো এমনি যাদের বাচ্চা হয় তাদের চাইতে তার খরচটা কিন্তু বেশি হচ্ছে। এটা যখন কম্পেয়ার করে, হ্যাঁ, যে অমুকের বাচ্চা হলো কিছুই লাগলো না, টাকাই লাগলো না, কিন্তু আমার খরচ হলো এই যে, এটা কিন্তু তার হচ্ছে শুধু যে ফাইনান্সিয়াল চাপ তা কিন্তু না, এটা কিন্তু মানসিক চাপও। আবার যখন ট্রিটমেন্ট নিতে যে দেখলো যে না এটা হলো না, যে মাসে হচ্ছে না সে মাসেই কিন্তু সে মানসিকভাবে খুবই হতাশ হয়ে যায়, সে কাঁদে, তারপরে সে মনে করে এটা কখন হবে, মানে সামনে একটা বড় ধরনের হচ্ছে তার মানে অসহায়ত্ব থাকে, এখানে একটা মানসিক ব্যাপার আছে। তারপরে আবার যখন ট্রিটমেন্টে হয় না সেখানের মানসিক ব্যাপার আছে, খরচও আছে। তারপরে আবার যখন ধরেন এটা আইভিএফ হয় তখন একটা মানসিক ব্যাপার আছে, আবার যখন হলো তখনও কিন্তু তার মানসিক ব্যাপার যে আমার বাচ্চাটা এইভাবে হয়েছে, আমার বাচ্চাটা এটা হলো কিনা। আইভিএফ এর বিশেষ করে যখন বাচ্চা হয় তখন কিন্তু এটা দেখা যায় বিভিন্ন রকম হচ্ছে সমস্যার সম্মুখীন হয় সে, এবং পরিবার থেকেই হয়, সমাজ তো আছেই, পরিবার থেকে কিন্তু যে বিষয়টা হলো যে একটা আপনার আইভিএফ এর মধ্যে একটা বেবি আসলো, তো সে তো একটা স্বাভাবিক বেবি, সুস্থ বেবি, কিন্তু এখানে কোনো ডিসক্রিমিনেশন করা হয় কিনা, যেটা টেস্টিভ বেবি বা নর্মাল বেবি, এটা তো আসলে করা উচিত নয়, তাই না? এটা করা উচিত নয়। এটা হচ্ছে যে বাচ্চা এসেছে এবং তাকে এরকম যদি ডিসক্রিমিনেট করে তাহলে কিন্তু মানসিকভাবেও সেও অ্যাফেক্টেড হয়, মা এবং প্যারেন্টস যারা তারা কিন্তু অ্যাফেক্টেড হয়। এটা আসলে আমাদের দেশেও আছে এবং বিশ্বব্যাপী কিন্তু এটা আছে, যে এটা মানে এই বেবিকে কিভাবে মানে অ্যাকসেপ্ট করে, এটা একটা বড় ব্যাপার, যে পরিবার কিভাবে অ্যাকসেপ্ট করছে। তো এই জন্য পরিবারের মানে আগাই আসা উচিত এ বিষয়টা নিয়ে, যে পরিবারে যখন একজন মানে তার ছেলে অথবা ছেলের বউ অথবা মেয়ে যখন দেখা যায় যে এরকম বন্ধ্যাত্বে মানে ভুগছে, তখন কিন্তু এই ট্রিটমেন্টটার ব্যাপারে কি কি পদ্ধতিতে হতে পারে, কিভাবে সহজ করা যায়, এবং তাদেরকে অ্যাকসেপ্ট করা, পরিবারে তাদেরকে কোনো বুলিংয়ের শিকার না হওয়া, অবজ্ঞার শিকার না হওয়া, এ ব্যাপারে কিন্তু পরিবারকে আগায় আসতে হবে। পরিবার যদি না আগায় আসে তাহলে কিন্তু এরকম ইনডিসক্রিমিনেশনের শিকার হয়। তারপরে আছে অনেক রকম। অনেক ধন্যবাদ প্রফেসর ডাক্তার গুলশান আরা, আপনারা যেভাবে বলেছেন আমার মনে হয় যে ইনফার্টিল দম্পতিদের জন্য এটা একটা আশার আলো জাগিয়েছে। আশা করি আমাদের দেশেই এই সফল চিকিৎসা সম্ভব। আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনাদেরকেও ধন্যবাদ এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য। আমরা ইনফার্টিলিটির বিষয়ে যেটা জানলাম, যে ইনফার্টিলিটি হলে সঠিক চিকিৎসা দেশেই আছে, এবং সঠিক চিকিৎসার মাধ্যমে এই ইনফার্টিল দম্পতিদের আশার আলো জাগানো সম্ভব। দর্শক,
ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদেই থাকুন।